আচ্ছা, আমাদের উইক 3 ক্লাস আজকে লেসন 5 এন্ড লেসন 6 দুটা লেকচার আমাদের আজকে আছে। তো এর আগের যে দুটো লেকচার আমরা করেছি সেখানে আমরা লিনিয়ার ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় সেই পদ্ধতিগুলো আমরা দেখেছি, যে কিভাবে আমরা মানে আমাদের যদি বড় বড় ইকুয়েশন থাকে বা বড় বড় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থাকে সেগুলোকে সলভ করার জন্য যে এলিমেন্টারি রো অপারেশন সেটা আমরা দেখেছি। তো আজকের ক্লাসে আমরা এলিমেন্টারি রো অপারেশন করার সময় ম্যাট্রিক্স সম্পর্কে সামান্য কথা বলেছিলাম। তো এলিমেন্টারি রো অপারেশন বা এলিমেন্টারি অপারেশনের সাথে ম্যাট্রিক্সের একটা সম্পর্ক রয়েছে, যেহেতু অগমেন্টেড ম্যাট্রিক্স বানাতে হয়। তো আমরা আজকে আগে ম্যাট্রিক্স, আর ম্যাট্রিক্সটাও একটা লিনিয়ার অ্যালজেব্রা বা লিনিয়ার অ্যালজেব্রা একটা পার্ট এখানে, সেই হিসাবে আমরা এটাকে ম্যাট্রিক্স সম্পর্কে আজকে জানবো। ম্যাট্রিক্স আজকে আমাদের প্রথম যে ক্লাসটা সেটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস। তো ম্যাট্রিক্স প্রথমে জানবো, তারপর ডিটারমিনেন্ট সম্পর্কে জানবো বা নির্ণায়ক সম্পর্কে তোমরা জানো। তো এই ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টটা আগে শিখে তারপর আমরা দেখবো যে এটার সাথে কিভাবে আমরা যে লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার অ্যালজেব্রার যে ইকুয়েশনের যে ফরম্যাট গুলো আছে বা লিনিয়ার অপারেটর বা আমরা যেটা শিখেছি এলিমেন্টারি অপারেটর, সেটার সাথে কিভাবে এটাকে লিংক আপ করা যায় সেটা আমরা লাস্টে দেখবো আরো এক ক্লাস পর। তো আজকে আমরা প্রথমে শুরু করতেছি ম্যাট্রিক্স থেকে। ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমরা আগেও জানি যে ম্যাট্রিক্স ইজ এ রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস। দ্য নাম্বারস ইন দ্য অ্যারে আর কল্ড দ্য এন্ট্রিজ অফ দ্য ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার অ্যারে, মানে আয়তাকার যদি আয়তাকার ভাবে সুসজ্জিত জিনিসটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। এবং ম্যাট্রিক্সে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে রো এবং একটা হচ্ছে কলম। যে প্রথম যে অংশটা থাকে সেটাকে বলা হয় রো, পরেরটাকে বলা হয় কলম। তো আমরা রো এবং কলাম সম্পর্কে জানি। সো আমরা এবার যেটা জানবো, ম্যাট্রিক্সের বিভিন্ন রকম অংশ আছে বা বিভিন্ন নামকরণ আছে, সেগুলো আমরা একটু দেখবো। ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স যেটা আছে, প্রথমে স্কোয়ার ম্যাট্রিক্স আর মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো একটা ম্যাট্রিক্সের রো এবং কলম সংখ্যা যদি সমান হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো স্কোয়ার ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স এ with n rows and n columns is called a square matrix of order n. তো আমাদের বলা হচ্ছে যে একটা ম্যাট্রিক্সের যদি রো এবং কলম সংখ্যা, এখানে একটা ম্যাট্রিক্স আছে, দেখা যাচ্ছে কি এখানে ম্যাট্রিক্সের যে রো যে কয়টা আছে কলমও সেই কয়টা যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো স্কোয়ার ম্যাট্রিক্স। যেমন এখানে এগুলো হচ্ছে রো আর এগুলো হচ্ছে আমাদের কলম। রো এবং কলম সংখ্যা সমান হলে তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলবো স্কোয়ার ম্যাট্রিক্স। আর স্কয়ার ম্যাট্রিক্সের সাথে আরেকটা সংজ্ঞার কথা বলা আছে এখানে, মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্স, the shaded entries A11, A22 and dot dot ANN is the following matrix are said to be the main diagonal of A. তো এটা যদি একটা আয়তক্ষেত্র ম্যাট্রিক্স সাধারণত থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, এর অথবা এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লেখা যায়। তো এটাকে যদি একটা আয়তক্ষেত্র হিসেবে কল্পনা করি, এর কর্ণ বরাবর যে এলিমেন্ট গুলো আছে সেই কর্ণগুলো বরাবর এলিমেন্ট গুলোকে বলা হয় মেইন ডায়াগোনাল। কর্ণ বরাবর এই যে শেডেড এলিমেন্ট, এই যে এখানে শেড করে দেওয়া আছে, এই অংশটাকে বলা হচ্ছে মেইন ডায়াগোনাল এটা ম্যাট্রিক্সের। তো ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্সের ডেফিনেশন দেখলাম বা এখানে ম্যাট্রিক্সের কিছু উপকার বলা হলো। এরপরে ম্যাট্রিক্স ফর্মে লিনিয়ার সিস্টেম, একটা লিনিয়ার সিস্টেমকে কিভাবে ম্যাট্রিক্স ফর্মে নিতে হয় সেটা আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সের সময় দেখেছি। তো সেই জিনিসটা একটু বর্ণনা করা আছে, তোমরা একটু এটা দেখে নিবে। ম্যাট্রিক্স ফর্ম অফ লিনিয়ার সিস্টেম আমরা দেখেছিলাম যে লিনিয়ার সিস্টেম থেকে কিভাবে ম্যাট্রিক্সে যেতে হয়। তো সেটার ব্যাখ্যা বা বিস্তারিত এখানে বর্ণনা করা আছে যে কিভাবে আসে। তো এখানে যে ফর্মটা আসে ম্যাট্রিক্সকে যদি মানে ডিটারমিন একটা লিনিয়ার সিস্টেমকে যদি ম্যাট্রিক্সে নিতে হয় তাহলে একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা হচ্ছে ax = b, যেখানে a হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্সটা পাই, এই যে আমাদের কোএফিসিয়েন্ট নিয়ে যে ম্যাট্রিক্সটা হয় সেটা বলতেছি এ। দ্য ম্যাট্রিক্স এ ইজ সেট দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তার মানে কোএফিসিয়েন্ট মানে কি ছিল, যে ভেরিয়েবলের সাথে যেগুলো ছিল সেগুলোকে বলতেছি কোএফিসিয়েন্ট। তাহলে এই ম্যাট্রিক্সকে বলতেছি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এক্স হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্স আর বি হচ্ছে আমাদের এখানে যে কনস্ট্যান্ট যে
ইকুয়ালের পরে আছে ওইটা ম্যাট্রিক্স। তো এটাকে আমরা অগমেন্টেড কেন বলতাম, আমাদের দেখো এইটা ছিল পুরোটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এর সাথে কি এই b1 b2 b2 ডট 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 bm এই জিনিসটা কি অ্যাড করে নিতাম। অগমেন্টেড মানে হচ্ছে কি মানে সংযোজিত করা বা সংযোজন করা কোনো একটা জিনিসকে। তো এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের সাথে যখন আমাদের কনস্ট্যান্ট ম্যাট্রিক্স একটা লিনিয়ার সিস্টেমের যখন যুক্ত হয়ে যায় তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। তো অগমেন্টেড ম্যাট্রিক্সের যখন সংজ্ঞাটা আমরা দেখেছি তখন কিন্তু আমরা এইভাবে ব্যাখ্যা করি নাই, আমরা তখন কি বলেছিলাম যে আমরা কোএফিসিয়েন্ট গুলো নিয়েছি আর কনস্ট্যান্টটাও সাথে নিয়েছি, সেটাই কিন্তু আমরা তখন বলেছিলাম। কিন্তু আমাদের যে অগমেন্টেড ম্যাট্রিক্স সেটার মেইন সংজ্ঞাটা হচ্ছে এটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেটা পাবো সেখানে যদি আমি এই যে আমাদের যদি কনস্ট্যান্ট যে ম্যাট্রিক্সটা আছে ইকুয়ালের পরে যে একটা কলম ম্যাট্রিক্স পেয়েছি সেই ম্যাট্রিক্সটা যদি এখানে অ্যাড হয়ে যায় ইনক্লুড হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স। তো এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা ax = b পর্যন্ত যে এই যে আমরা বললাম, তো এই পর্যন্ত কারো যদি কোনো সমস্যা থাকে ম্যাট্রিক্সের শুরু থেকে এই পর্যন্ত তাহলে বলতে পারো। আমরা নেক্সটে যাচ্ছি। তো এই যে এইভাবে করে যে অগমেন্টেড করে আমাদের নিয়ে আসা হয়েছে, এই যে এই চিহ্নটা দিয়ে লেখা হয়েছে যে এটাকে এর সাথে ইনক্লুড করা হয়েছে। তো এটা আমাদের দরকার, আগেও আমরা দেখেছি সেই জিনিসটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো এরপরের যে সংজ্ঞাগুলো আছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স এই জিনিসগুলো আমরা সামনে ম্যাথ করব যেখানে আমাদের লাগবে নেক্সট ক্লাসে। তো এই সংজ্ঞাগুলো কিন্তু আমাদের ডাইরেক্টলি ম্যাথে প্রয়োজন হবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে এই জিনিসটা আমার লাগবে। if A is any m cross n matrix তার মানে m রো এবং n যদি কলাম হয় এরকম একটা যদি ম্যাট্রিক্স A হয় then the transpose of A is denoted by A t লেখা হয় বা at বা a dot dash দ্বারাও লেখা হয় is denoted to be the m cross n matrix that result by interchanging the rows and column of A। তার মানে একটা ম্যাট্রিক্সের রো কে যদি কলাম করা হয় এবং কলামকে যদি রো করা হয় তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে আমাদের যদি রো যে রোটা থাকবে সেই রোটা আমার প্রথম হয়ে যাবে, যেমন প্রথম রো যেটা থাকবে সেটা হয়ে যাবে আমাদের প্রথম কলাম, আর প্রথম কলাম যেটা থাকবে সেটা হয়ে যাবে আমাদের প্রথম রো। এরকম একটা ম্যাট্রিক্সকে বলা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো এখানে এই একটা ম্যাট্রিক্স আছে যেটাকে আমি বি দিয়ে দেখাই। যেমন বি একটা ম্যাট্রিক্স আছে, এখানে রো এর সংখ্যা আছে 1 2 3 এবং কলামের সংখ্যা আছে 1 এবং 2, তার মানে একটা 3 ক্রস 2 ম্যাট্রিক্স আছে। তো এটাকে যদি ট্রান্সপোজ করা হয় সেটাকে আমরা বলবো বি ট্রান্সপোজ। এবং এখানে আমি বলেছি ফার্স্ট যে রোটা যা আছে সেটা হয়ে যাবে ফার্স্ট কলাম। দেখো 2 আর 3 এটা ছিল আমাদের ফার্স্ট রো, এটা হয়ে গেছে 2 আর 3 ফার্স্ট কলাম যখন ট্রান্সপোজ করেছি। সেকেন্ড রো ছিল 1 4, এটা হয়ে গেছে 1 4 সেকেন্ড কলাম। থার্ড রো ছিল 5 6, এটা হয়ে গেছে থার্ড কলাম। এভাবে রো কে কলাম এবং কলামকে রোতে চেঞ্জ করার পদ্ধতিটাকে বলা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এবং একে এ টি দ্বারা বা যদি টি দ্বারা প্রকাশ করা হয় যে উপরে টি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, ট্রান্সপোজ মানে টি, সেই হিসাবে সাফিক্স হিসেবে টি দিয়ে প্রকাশ করা হয়। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বুঝতে কারো সমস্যা আছে কিনা? আমি কিন্তু আবারও বলতেছি আজকের এই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা যেগুলো এখন পড়বো নেক্সট এ কথাগুলো প্রত্যেকটা কিন্তু একটু পরেই ম্যাথে আমি ইনক্লুড করব, তখন কিন্তু আর তোমার অথবা নেক্সট এর পরের ক্লাস যেটা থাকবে সেখানেও কিন্তু ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমাদের কাজে লাগবে, তখন কিন্তু সেটা আমি আর রিপিট করব না। বাট এখন কিন্তু আমি ডেফিনেশন গুলো আগে প্রথমে লেসনে দিয়ে দিচ্ছি বা বলে আমি উল্লেখ করে দিচ্ছি যে কিভাবে ট্রান্সপোজ করতে হয়। সো তখন যদি কেউ প্রশ্ন করো যে স্যার ট্রান্সপোজ কি হলো বুঝি নাই, তখন কিন্তু আমি ব্যাকে আসবো না। সো খেয়াল রেখো যে ট্রান্সপোজ মানে হচ্ছে রো কে কলামে করা এবং কলামকে রো করা। একটা ম্যাট্রিক্স যদি 2/3 ম্যাট্রিক্স থাকে সেটা 3/2 ম্যাট্রিক্স হয়ে যাবে, মানে কলামের সংখ্যা যদি 3টা থাকে তাহলে রো এর সংখ্যা তখন হয়ে যাবে 3টা। এভাবে চেঞ্জ হয়ে যাবে, যে কয়টা থাকুক সে কয়টাই রো কলাম এভাবে ইন্টারচেঞ্জ হবে। ক্রেস্ট অফ ম্যাট্রিক্স
ট্রেস বলা হয় ইফ এ ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স মানে হচ্ছে রো এবং কলাম যদি সমান হয়, দেন দ্য ট্রেস অফ এ ইজ ডিনোটেড বাই টি আর এ ইজ ডিফাইন্ড টু বি দ্য সাম অফ দ্য এন্ট্রিজ অফ দ্য মেইন ডায়াগোনাল অফ এ। তো মেইন ডায়াগোনালের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে যোগ করলে যে যোগফল পাওয়া যাবে সেটাকে বলা হয় একটা ম্যাট্রিক্সের ট্রেস, এবং ম্যাট্রিক্সটা অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তো আমরা জানি মেইন ডায়াগোনাল কাকে বলে। এই যে এই যেটা, এটাকে যদি একটা আয়তক্ষেত্র কল্পনা করি তাহলে এই বরাবর এলিমেন্ট গুলো হচ্ছে মেইন ডায়াগোনাল, অর্থাৎ ট্রেস হলো এগুলোর যোগফল। তো ট্রেস অফ এ ইজ ইকুয়াল টু a11 প্লাস a12 সরি a22 প্লাস a33। এভাবে বি ম্যাট্রিক্সের ট্রেস লেখা হয়েছে, যেমন -1 প্লাস 5 প্লাস 7 প্লাস 0 ইজ ইকুয়াল টু 11। এভাবে ট্রেস ম্যাট্রিক্স বের করতে পারি। এরপরে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এ স্কয়ার ম্যাট্রিক্স ইজ উইথ ওয়ানস অন দ্য মেইন ডায়াগোনাল এন্ড জিরোস এলসওয়্যার ইজ কল্ড অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমাদের লিনিয়ার অ্যালজেব্রা পড়তেছি যেহেতু, তো আইডেন্টিটি জিনিসটা কিন্তু আমাদের প্রথম থেকেই লাগতেছে। যেমন যোগের আইডেন্টিটি হচ্ছে কি, যোগ অথবা বিয়োগের আইডেন্টিটি হচ্ছে 0, আর গুণ এবং ভাগের আইডেন্টিটি হচ্ছে 1। এটা কিন্তু আমরা দেখেছি অলরেডি। এবং সেই 0 এবং 1 নিয়ে যদি একটা ম্যাট্রিক্স ফর্ম করে, সেই ম্যাট্রিক্স থেকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। দেখো এ স্কয়ার ম্যাট্রিক্স উইথ ওয়ানস অন দ্য মেইন ডায়াগোনাল, তার মানে মেইন ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো 1 হবে, এবং এই 1 হচ্ছে যে আমাদের গুণের মানে আইডেন্টিটি বা অবেদক। এবং জিরোস এলসওয়্যার, তার মানে মেইন ডায়াগোনাল ব্যতীত অন্য যত এলিমেন্ট থাকবে সেগুলো 0 হবে, তার মানে অন্যান্য সকল পজিশনে 0 হবে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতেছি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আমরা যখন আমরা শিখেছিলাম রিডিউস রো ইকুয়াল ফর্ম, তখন দেখতাম কি মেইন মানে আমাদের লিডিং ওয়ানের উপরেও 0 নিচেও 0 এইভাবে একটা দেখেছিলাম। তো ওই ক্ষেত্রে কিন্তু অনেকটা এইভাবে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ফর্মটা নিত। এই যে যেমন একে এইভাবে লেখা হয়। তো মেইন ডায়াগোনাল আমাদের দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা আই দ্বারা প্রকাশ করি, এবং যদি i1 হয় তার মানে বোঝাচ্ছে ফার্স্ট শুধুমাত্র একটা এলিমেন্ট থাকবে, সেটা 1 হবে, এটা হচ্ছে i1। i2, তাহলে i2 দ্বারা বোঝাচ্ছে কি, এখানে হচ্ছে সেকেন্ড মানে দুইটা 2/2 ম্যাট্রিক্স থাকবে, যেহেতু স্কয়ার ম্যাট্রিক্স 2/2 ম্যাট্রিক্স থাকবে এবং এর মেইন ডায়াগোনাল বরাবর 1 থাকবে, বাকি সব এলিমেন্ট 0 হবে। এইটা হচ্ছে i3, এখানে একটা 3/3 ম্যাট্রিক্স, এখানে দেখো মেইন ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলো 1 আছে, বাকি সব জায়গায় 0 আছে। এরপরে দেখো এটা একটা i4 বা i সাফিক্সের নিচে 4 দেখতে হয়। i4 বোঝাচ্ছে একটা 4/4 ম্যাট্রিক্স, যেখানে মেইন ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলো 1 আছে, বাকি সব জায়গায় 0 আছে। তো খেয়াল করে দেখো আমরা যদি ওই লিডিং ওয়ানের হিসাব করি, দেখো লিডিং ওয়ানের নিচে 0, লিডিং ওয়ানের নিচে 0, উপরে 0, ওই হিসাবটা কিন্তু মিলতেছে। কিন্তু ওই ক্ষেত্রে দেখা যেত যে সবগুলোতে আমাদের লিডিং ওয়ান পাওয়া যেত না, বা যদি এরকম পাওয়া যায় কোনো একটা ম্যাট্রিক্সের জন্য সবগুলোই লিডিং ওয়ান পাওয়া গেছে এবং প্রত্যেকটা এলিমেন্টই অন্য লিডিং ওয়ান ব্যতীত সবগুলো 0 হয়ে গেছে, তাহলে সেটাকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সও বলতে পারি। তো সাম কাইন্ড অফ এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স কিন্তু এক ধরনের আমাদের বলতে পারি যে এটা রিডিউস টু এসিলন ফর্মেরই একটা অংশ, বা রিডিউস টু এসিলন ফর্মের সাথে একটা রিলেশন আছে। এরপরে যে কথাটা আছে ইনভার্টেবল ম্যাট্রিক্স, আমরা এই জিনিসটাই আমরা দেখবো যে ইনভার্টেবল ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সকে ইনভার্স বা এর বিপরীত ম্যাট্রিক্স কখন করা যাবে, একটা ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স কখন থাকবে। ইফ এ ইজ এ স্কয়ার ম্যাট্রিক্স, যদি একটা ম্যাট্রিক্স এ হয় সেটা স্কয়ার ম্যাট্রিক্স হয়, এন্ড ইফ এ ম্যাট্রিক্স বি অফ দ্য সেম সাইজ, তার মানে বি একটা ম্যাট্রিক্স হবে সেম সাইজ, তার মানে সেটাও একটা স্কয়ার ম্যাট্রিক্স হবে, সাজ দ্যাট এ বি ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু আই। তাহলে এ আর বি যদি গুণ করি, সেটাই যদি আবার গুণফল বি ইন্টু এ করা হয়, সেটাও যে পাওয়া যাবে, এবং ইকুয়াল টু যদি আই হয়, তার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়। যদি দুটো ম্যাট্রিক্স গুণ করলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, সেটা যদি এ ইন্টু বি হয় আবার বি ইন্টু এ হয়, তাহলে যদি আই হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো যে ইনভার্টেবল। তাহলে এ ম্যাট্রিক্সটাকে বলবো ইনভার্টেবল, এন্ড বি ইজ কল্ড দ্য ইনভার্স অফ এ। তো এ বি ইজ ইকুয়াল টু বি এ, দেখো এ আর বি আর বি আর এ, এটা কিন্তু গুণফল একই রকম, একই জিনিস, যেমন 2 ইন্টু 3, 3 ইন্টু 2, এটা স্বাভাবিক নিয়মে এক হলে ম্যাট্রিক্সের কিন্তু ক্ষেত্রে সবসময় এরকম হয় না, যে ম্যাট্রিক্সের গুণ কিন্তু স্বাভাবিক গুণ বিয়োগের মতো না। তোমরা ম্যাট্রিক্স সম্পর্কে হয়তো আগেও পড়েছো, আমি ওখানে গুণ বিয়োগ যাচ্ছি না, আমি জাস্ট ইনভার্স ম্যাট্রিক্সের সংজ্ঞার জন্যই যাচ্ছি।
তো ইনভার্স ম্যাট্রিক্স হওয়ার জন্য কন্ডিশনটা হলো কি, এ বি ইজ ইকুয়াল টু বি এ ইজ ইকুয়াল টু আই যদি হয় তাহলে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে বলবো ইনভার্টেবল। ইনভার্টেবল মানে হচ্ছে কি সে ম্যাট্রিক্সটাকে ইনভার্স করা যায়, এবং বি হচ্ছে তার ইনভার্স ম্যাট্রিক্স অফ এ। তার মানে দুটো ম্যাট্রিক্স, এ যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় এবং সেম কাইন্ড, তার মানে সেম সাইজ, মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের যদি সাইজ হয় 3/3, বি ম্যাট্রিক্সের সাইজ হয় 3/3 হবে, ফর্ম করা যায় সাজ দ্যাট এ বি আর বি এ এই দুটোর মান যদি সমান আসে এবং সেই ম্যাট্রিক্সে যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে এ ম্যাট্রিক্স ইজ সেড টু বি ইনভার্টেবল। তাহলে আমরা বলবো এ ম্যাট্রিক্সকে ইনভার্স করা যায়, এবং বি ম্যাট্রিক্সকে বলবো এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। স্যার কয়েকজন মেবি ক্লাসে জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছিল। আচ্ছা, ইনভার্টেবল ম্যাট্রিক্স, তারপর হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। A square matrix in which all the entries of the main diagonal are zero is called a diagonal matrix. তো একটা ম্যাট্রিক্সের যদি মেইন ডায়াগোনাল যেটা আছে, আমরা জানি মেইন ডায়াগোনাল কাকে বলে, সেই ডায়াগোনাল ব্যতীত অন্য সকল এলিমেন্ট জিরো হয়, তাহলে আমরা সেটাকে বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো ডায়াগোনাল ম্যাট্রিক্সের সাথে কিন্তু অনেকটা যেটাকে আমরা বলতেছি যে ই ম্যাট্রিক্সটা, আইডেন্টিটি ম্যাট্রিক্সের একটা সম্পর্ক আছে, বাট পুরোপুরি এক না। দেখো ডায়াগোনাল ম্যাট্রিক্সের কন্ডিশনটা হচ্ছে মেইন ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট থাকবে সেটা ওয়ান হইতে হবে না, ওয়ান ব্যতীত অন্য কিছু হইতে পারে, বাট মেইন ডায়াগোনালের বাইরে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো আমাদের জিরো হবে, মেইন কন্ডিশন হচ্ছে এটা। তাহলে আমরা বলবো সেটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স। যেমন এখানে 6 আছে, 4 আছে, আবার 0 আছে, আবার 8 আছে, কিন্তু মেইন ডায়াগোনালের বাইরে এলিমেন্ট গুলো কিন্তু 0 আছে। তারপর আবার এই ম্যাট্রিক্সটা খেয়াল করো, দেখো মেইন ডায়াগোনাল বরাবর 1 আছে, দ্যাট মিন্স এটা একটা আমাদের ই ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, কিন্তু সেটাকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্সও বলতে পারছি। তার মানে হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে পারবে, কিন্তু সব ডায়াগোনাল ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে পারবে না। যেমন এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটা কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স না, কিন্তু এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা অবশ্যই একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে। যেমন এই প্রত্যেকটাই এখানে যেটা আছে, এরা প্রত্যেকটাই একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তার মানে আইডেন্টিটি যে ম্যাট্রিক্সটা আছে সেটা ওয়ান কাইন্ড অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স। সো এটাও আমরা জানলাম। এরপর ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলা হয়? A square matrix in which all the entries above the main diagonal are zero is called lower triangular. তাহলে একটা স্কয়ার ম্যাট্রিক্স in which all the entries above the main diagonal, তার মানে মেইন ডায়াগোনালের উপরের এলিমেন্ট গুলো above the main diagonal, মানে মেইন ডায়াগোনাল সহ তার উপরের এলিমেন্ট গুলো যদি জিরো হয়, যেমন এই মেইন ডায়াগোনাল ছাড়া তার উপরে মেইন ডায়াগোনালের পরে উপরের যে এলিমেন্ট গুলো আছে সেটা যদি জিরো হয়, বা এই যে অ্যাবভ দ্য মেইন ডায়াগোনাল আর জিরো, এই যে মেইন ডায়াগোনালের উপরে এলিমেন্ট গুলো যদি জিরো হয় তাহলে সেটাকে বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার। তার মানে মেইন ডায়াগোনালের উপরের এলিমেন্ট গুলো যদি জিরো হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আবার যদি মেইন ডায়াগোনালের নিচের এলিমেন্ট গুলো জিরো বলা জিরো থাকে তাহলে সেটাকে বলতেছি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবং আইদার লোয়ার ট্রায়াঙ্গুলার অথবা আপার ট্রায়াঙ্গুলার, এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে কি ত্রিভুজ, মানে এটা তো ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে কি, একটা যদি আয়তক্ষেত্রকে দুই ভাগ করা হয় তাহলে কিন্তু দুইটা ত্রিভুজই পাওয়া যায়। একটা ডায়াগোনাল আঁকা হয়, মেইন ডায়াগোনাল যদি আঁকো তাহলে কিন্তু একটা চতুর্ভুজকে দুই ভাগ, মানে একটা আয়তক্ষেত্র দুইটা ভাগে বিভক্ত হবে, দুইটা ত্রিভুজ গঠিত হবে। দুইটা ত্রিভুজকে একত্রে করলে আমরা পেয়ে যাব আয়তক্ষেত্র। তো সেই হিসেবে এটাকে বলা হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, দুইটা ভাগে ভাগ করা। তো এটা ছিল আমাদের প্রথম লেসন, যেখানে এখানে আমরা কিন্তু কোনো ম্যাথ দেখতেছি না, বাট এগুলো কিন্তু আমি ম্যাট্রিক্সের সব খুঁটিনাটি আলোচনা করলাম, এবং এই ম্যাট্রিক্সের উপরেই কিন্তু নেক্সট 3টা ক্লাস যাবে। সো সেই হিসাবে তোমাদের এগুলো দরকার পড়বে। তো এই লেসন সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার ট্রেস ম্যাট্রিক্সটা যদি আর একটু বলতেন, রিপিট করতেন। আচ্ছা আচ্ছা, ট্রেস অফ এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স ট্রেস বলা হয়
A is defined to be the sum of the entries of the main diagonal of A. তার মানে আমাদের যে মেইন ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো আছে তার যে যোগফল পাবো সেটা হচ্ছে ট্রেস অফ এ ম্যাট্রিক্স। তো আমরা জানি মেইন ডায়াগোনাল হচ্ছে কি A11 A22 A33। তো এইগুলো যদি যোগ করা হয় তাহলে যে এলিমেন্টটা পাবো সেটা হচ্ছে আমাদের ট্রেস অফ এ ম্যাট্রিক্স। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আমি নেক্সট ক্লাসে যাচ্ছি আজকে। আচ্ছা, আমাদের নেক্সট আজকে যে ক্লাসটা আছে উইকস 3 লেসন 6, আমরা বলেছি যে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট দুটাই পড়বো। তো ডিটারমিনেন্ট সম্পর্কে এবার আমরা শিখবো। ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে একটা পার্থক্য আছে। আমি যখন তোমাদের বলছিলাম যে আমরা যখন ম্যাট্রিক্সের মাধ্যমে অগমেন্টেড ম্যাট্রিক্সের মাধ্যমে সলিউশন করছিলাম তখন লিডিং ওয়ান বের করার পরে মানে আমরা রো ইন্টারচেঞ্জ করেছিলাম, যে প্রয়োজনে রো ইন্টারচেঞ্জ করা যাবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো প্লাস মাইনাসের সমস্যা ছিল না। কিন্তু আমি তখন একটা কথা বলেছিলাম, যখন ডিটারমিনেন্ট করব তখন কিন্তু একটা প্লাস মাইনাসের সমস্যা চলে আসবে। তো আমরা এখন সেই ডিটারমিনেন্টসটা শিখবো, এবং ডিটারমিনেন্টস নির্ণয় করার বিভিন্ন পদ্ধতি অলরেডি তোমরা জানো। তারপরেও আমরা যে পদ্ধতিটা শিখে আসছি বা শিখলাম রো অপারেশন, সেটার মাধ্যমে আমরা ডিটারমিনেন্টস বের করা শিখবো। তো আমরা আগে ডিটারমিনেন্টস কাকে বলে এটা দেখি। একটা যদি 2x2 ম্যাট্রিক্স হয় অবশ্যই ডিটারমিনেন্ট হতে হলে সেটা একটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। তাহলে এ যদি একটা ম্যাট্রিক্স হয় এ বি সি ডি, তার ইনভার্টেবল হবে ইফ এন্ড অনলি ইফ এডি মাইনাস বিসি ইজ ইকুয়াল টু 0। তো আমাদের একটা ম্যাট্রিক্স সেটা ইনভার্টেবল হবে, তার কন্ডিশন হচ্ছে তার ডিটারমিনেন্ট যদি নট ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা বলবো সেটাকে আমাদের মানে একটা ম্যাট্রিক্স ইনভার্টেবল হওয়ার কন্ডিশনের মধ্যে একটা আছে যে তার ডিটারমিনেন্ট কখনো শূন্য হতে পারবে না। তো ডিটারমিনেন্ট নির্ণয় করা এটা হচ্ছে যে ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু এডি মাইনাস বিসি, এবং ম্যাট্রিক্স থেকে ডিটারমিনেন্টের চিহ্নটা কিন্তু আলাদা। একটা ম্যাট্রিক্স এবং একটা ডিটারমিনেন্ট কিভাবে বুঝবো, ম্যাট্রিক্স আইদার থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট হবে, কিন্তু ডিটারমিনেন্ট অলওয়েজ এই মড চিহ্নের ভিতরে থাকে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যদি আমাদের থার্ড ব্র্যাকেট থাকে সেটা কিন্তু ডিটারমিনেন্ট না, সেটা কিন্তু ম্যাট্রিক্স, কিন্তু ডিটারমিনেন্ট হচ্ছে মড চিহ্নের মধ্যে থাকবে, যে এই চিহ্নটা আছে। আরেকটা মেইন পার্থক্য হচ্ছে ডিটারমিনেন্টের মান আছে কিন্তু ম্যাট্রিক্সের কোনো মান নাই। তো ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে হলে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা কনভার্ট করতে হয়, তারপর তার মান নির্ণয় করতে হয়। সো ডিটারমিনেন্ট সম্পর্কে ডেট এ দ্বারা প্রকাশ করা হয়, মানে ডিটারমিনেন্টকে ডেট দ্বারা প্রকাশ করা হয়, অথবা মড এ দ্বারাও লেখা হয়, যে মড চিহ্ন বলা হয় এই চিহ্নটাকে বলা হয় মড চিহ্ন। মড এ দ্বারাও লেখা যায় এডি মাইনাস বিসি। এডি মাইনাস বিসিটা কিভাবে লেখা হয়েছে, যে এ ইন্টু ডি, তারপর সূত্র মতো মাইনাস, তারপর বি ইন্টু সি গুণ করে লেখা হয়েছে এডি মাইনাস বিসি। তো এটাই হচ্ছে ডিটারমিনেন্টের সংজ্ঞা। তো 2x2 ম্যাট্রিক্সের জন্য খুবই ইজি, বা 2x2 ম্যাট্রিক্সের জন্য ডিটারমিনেন্ট নির্ণয় করা খুব ইজি, এডি মাইনাস বিসি সূত্র, যেটা আমরা পারি। কিন্তু ম্যাট্রিক্সের যদি ই বৃদ্ধি পায়, যদি দেখা যায় যে 3x3 4x4 হয়, সেক্ষেত্রে ডিটারমিনেন্ট কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা দেখব। তো সেটা দেখার আগে আমাদের দুটো জিনিস শিখতে হবে, মাইনরস এন্ড কোফ্যাক্টর। এই দুটো জিনিসকে আমরা আগে শিখবো, তারপরে আমরা নেক্সট যে লেভেলটা আছে যেটা বললাম যে ডিটারমিনেন্ট নির্ণয় করার পদ্ধতিটা আমরা শিখবো। তো minors and cofactor, if A is a square matrix then the minor entry of Aij is denoted by Mij। তো একটা ম্যাট্রিক্স যদি এ একটা স্কয়ার ম্যাট্রিক্স হয় তাকে যে মাইনর যেটাকে বলবো সেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এটুকু তো আমরা বুঝলাম যে ডিনোটেড বাই মানে হচ্ছে প্রকাশ করার চিহ্ন, এম দ্বারা প্রকাশ করা হবে মাইনরসকে। n is defined to be the determinant of the submatrix that remains after the ith row and jth column are deleted from A। তো একটা কথা বলা হয়েছে, মাইনরস এবং কোফ্যাক্টর নির্দিষ্ট পজিশনের জন্য বের হয়। যদি আমরা একটা 2x2 ম্যাট্রিক্স কল্পনা করি, যেমন এটা একটা 2x2 ম্যাট্রিক্স, তাহলে এখানে কয়টা পজিশন আছে, 4টা পজিশন আছে। তো এই 4টা পজিশনের জন্য 4টা মাইনর নির্ণয় করতে পারবো এবং 4টা কোফ্যাক্টরও নির্ণয় করতে পারবো। মাইনর এবং কোফ্যাক্টরের মধ্যে খুব ক্লোজ একটা রিলেশন আছে, সেটা আমরা দেখবো। তো পজিশন গুলো কি, এই যে প্রথম পজিশনটা আছে এইটাকে বলা হয় ফার্স্ট রো ফার্স্ট কলাম, এইটাকে আমরা
যেটাকে আমরা লিখি যে a সাফিক্স 1 1, তার মানে ফার্স্ট টু ফার্স্ট এলিমেন্ট। তারপর হচ্ছে a12, এইটাকে বলা হয় a21 a22, এভাবে কিন্তু লেখা হয়। তো এই চারটা পজিশন যেমন আছে, যেমন এখানে এ আই জে দ্বারা প্রকাশ করা হয়েছে, তাহলে এ আই জে মানে হচ্ছে আই হচ্ছে রো, যে হচ্ছে কলম, তাহলে a11 দ্বারা বোঝাচ্ছে কি ফার্স্ট রো ফার্স্ট কলমের, সরি ফার্স্ট রো ফার্স্ট কলমের এলিমেন্টটা। তারপর এ যদি 1 2 থাকে তার মানে কি ফার্স্ট রো সেকেন্ড কলমের এলিমেন্টটা। এইভাবে কিন্তু দেখে বোঝা যায়। তো সিমিলারলি ওটাকে এম যদি 1 1 থাকে তার মানে এম 1 1 পজিশনের মাইনর নির্ণয় করতে বলা হয়েছে, এটা বলা হয়েছে। যদি এম 1 2 থাকে তার মানে হচ্ছে এম 1 2 পজিশনের মাইনর নির্ণয় করতেছি আমরা। এরকম ভাবে আমাদের ডিনোটেড বাই করা হয়। ডিফাইন্ড বাই দ্য ডিটারমিনেন্ট অফ দ্য সাবম্যাট্রিক্স। তো বলা হয়েছে এই মাইনাসটা কিভাবে নির্ণয় করব, ইজ দ্য ডিটারমিনেন্ট, মানে সেটা একটা ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে সেই সাবম্যাট্রিক্সের। সাবম্যাট্রিক্স গুলো হচ্ছে কেন বলা হচ্ছে আমি বলতেছি, দ্যাট রিমেইনস আফটার দ্য ith row and jth column are related। তো আমরা যে পজিশনে মাইনাসটা নির্ণয় করতেছি সেই রো এবং সেই কলমটা যদি বাদ দেওয়া হয়, তারপরে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় তার ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। যে সাবম্যাট্রিক্সটা এই জন্যই বলা হয়েছে যে একটা রো এবং একটা কলম বাদ দেওয়ার পরে তো আর সেটা ম্যাট্রিক্স থাকে না, সেটা সাবম্যাট্রিক্স বলা হয়। যদি এ একটা ম্যাট্রিক্স থাকে, সেখানে 3/3 ম্যাট্রিক্স আছে, সেখান থেকে একটা রো একটা কলম বাদ দিলে হয়ে যাবে কি সেটা 2/2 ম্যাট্রিক্স, তাহলে সেটা হবে এ ম্যাট্রিক্সের একটা সাবম্যাট্রিক্স। তো সেটাকে বলা হচ্ছে মাইনস। তো মাইনসের আমি একটা ম্যাথ দেখলে আমি বুঝাইতে পারবো যে মাইনসটা কিভাবে নির্ণয় করতে হয়। দেখো এখানে মাইনসটা লেখা আছে, কোফ্যাক্টরের সংজ্ঞাটা পরে দিচ্ছি। তো এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এইটার আমাদের মনে করো m11 পজিশনে, তার মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম পজিশনের, দ্যাট মিন্স এই যে পজিশনটা আছে তার মাইনর নির্ণয় করতে হবে। তাহলে মাইনরটা আমি কিভাবে নির্ণয় করব, বলা হয়েছে যে ডিটারমিনেন্ট লাগবে। তো প্রথমে আমি ডিটারমিনেন্ট চিহ্ন দিব, তারপর পুরো ম্যাট্রিক্সটা আমরা ডিটারমিনেন্টের মধ্যে লিখে নিলাম। তারপরে বলা হয়েছে যে পজিশনে মাইনর নির্ণয় করব, যে পজিশনের মাইনর নির্ণয় করব সেই পজিশনের রো এবং কলম বাদ যাবে। যেমন m11, তাহলে এখানে 1 মানে হচ্ছে ফার্স্ট রো আর এই 1 মানে হচ্ছে ফার্স্ট কলম, তাহলে এটা বাদ যাও। তাহলে এই ফার্স্ট রো এটা বাদ দিলাম, এই যে ফার্স্ট কলম আছে এটা বাদ দিলাম। তারপরে যে বাকি যেটুকু থাকে যেমন 5 6 আর 4 8, তার মানে 2/2 হয়ে গেছে, তাহলে 5 6 আর 4 8 এই যে ম্যাট্রিক্সটা পেলাম এর ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। তাহলে এখন এর ডিটারমিনেন্ট নির্ণয় করতে পারি 5 × 8 মানে 40 মাইনাস সূত্র মাত্রে এডি মাইনাস বিসি, তার মানে এ বি সি ডি, তাহলে এডি এ 5 × 8 দ্যাট মিন্স 40 মাইনাস 64 24 করলে 16 আসে। তো এই পজিশনে এইভাবে আমরা মাইনর নির্ণয় করতে পারি। এভাবে আমরা যে কোনো পজিশনেরই আমরা মাইনর নির্ণয় করতে পারি। যদি বলা হচ্ছে m12, তার মানে যখন 1 2 বলবে তখন ফার্স্ট রোটা বাদ দিব আর সেকেন্ড কলমটা বাদ দিব। তো এইভাবে করে মাইনরস আমরা নির্ণয় করতে পারি। তো মাইনর বুঝতে কারো সমস্যা আছে কিনা? আমি আবার বলতেছি, মাইনর হচ্ছে সেই সাবম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট, সেই সাবম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট যে সাবম্যাট্রিক্সটার যে পজিশনের জন্য মাইনর নির্ণয় করতেছি সেই পজিশনের রো এবং কলম দুইটাকে বাদ দিয়ে দিতে হবে। তারপরে যে ম্যাট্রিক্স সাবম্যাট্রিক্সটা থাকবে তার ডিটারমিনেন্টই হচ্ছে সেই পজিশনের মাইনর। সো যদি এই এম আই জে, আই এর জায়গায় যে কোনো রো থাকতে পারে, জে এর জায়গায় যে কোনো কলম থাকতে পারে, সেই পজিশনে সেই রো এবং সেই কলম আমরা বাদ দিয়ে ডিটারমিনেন্ট নির্ণয় করব। তো এবার দেখতেছি আমি কোফ্যাক্টর কাকে বলে। The number -1 into the power I plus j m I j is denoted by c I j। তার মানে c দ্বারা বোঝাচ্ছে কোফ্যাক্টর এবং i j দ্বারা বোঝাচ্ছে i রো এবং j হচ্ছে কলম। এবং এখানে একটা m I j এর সাথে কি গুণ করা হয়েছে, -1 to the power I plus j, এটুকুই কিন্তু যোগ করা হয়েছে। এম আই জে মানে হচ্ছে মাইনর যেভাবে নির্ণয় করছো সেভাবে নির্ণয় করতে হবে এবং তার সাথে কি করতে হবে, -1 to the power I plus j দিতে হবে। তো এটা দ্বারা কেন দেওয়া হচ্ছে, মাইনরের ক্ষেত্রে সাইনের কোনো ইফেক্ট নাই, কিন্তু কোফ্যাক্টরের ক্ষেত্রে সাইন এর ইফেক্ট আছে। যেমন -1 to the power 1 এটা যদি লিখি তাহলে হয় কি -1, তাই না? কিন্তু -1 to the power যদি 2 দেওয়া হয় তাহলে কি হয়ে যায়, সেটা +1। তার মানে -1 এর পাওয়ার যদি ইভেন নাম্বার হয়, জোড় সংখ্যা হয়, তাহলে আমরা সেটা পাবো পজিটিভ, মানে +1 পাবো। কিন্তু -1 এর পাওয়ার যদি নেগেটিভ হয়, বা সরি নেগেটিভ না, অড নাম্বার হয় বা বেজোড় সংখ্যা হয়, তাহলে সেটা আমরা পাবো
নেগেটিভ, দ্যাট মিনস -1ই পাবো সেখানে। তো এই জিনিসটা তো আমরা জানি। তো একটা প্লাস একটা মাইনাস এভাবে চেঞ্জ হচ্ছে কোফ্যাক্টরের ক্ষেত্রে, কিন্তু মাইনরের ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু নাই। তো মাইনরের সাথে এই যে সাইনের যে একটা ইফেক্ট আছে, এইটা অ্যাড যখন করে দিলাম তখন সেটাকে আমরা বলতেছি কোফ্যাক্টর। তো এই কথাটুকু বোঝা গেছে কিনা যে মাইনর এবং কোফ্যাক্টরের মধ্যে যে মেইন পার্থক্যটা সেটা হচ্ছে সাইনের পার্থক্য, এবং সেই সাইনের পার্থক্যটা গড়ার জন্য আমাদের যে সূত্রটা অবলম্বন করা হচ্ছে সেটা হচ্ছে -1 + i + j mi, যে mi যে তো আগের মতো নির্ণয় করতে হবে। মেইন পার্থক্যটা হচ্ছে -1 + i + j, এখানে i হচ্ছে রো এবং j হচ্ছে কলাম, সেটাই করতে হবে। তো আমি কোফ্যাক্টরটা এখন নির্ণয় করি। প্রথমে m11 টা নির্ণয় করছি, আমি বলেছি যে mi যে দ্যাট মিন্স m11 পজিশন নির্ণয় করে নিব। তারপর c11 কি হবে, তার মানে কোফ্যাক্টর অফ 11 পজিশনে কি হবে, -1 + 1 তাহলে কি হয়ে যাচ্ছে -1 + 2, -1 + 2 হলে কি হয়ে যায় +1, তার মানে পজিটিভ। তাহলে m11 = 16। কিন্তু এখানে দেখো আরেকটা পজিশনে যদি আমি নির্ণয় করি তাহলে কি আসে, সিমিলারলি the minor entry of a32, তার মানে 32 পজিশনে থার্ড রো সেকেন্ড কলম, এই পজিশনে আমরা যদি মাইনর অথবা কোফ্যাক্টর যেটাই নির্ণয় করি, প্রথমত মাইনর নির্ণয় করতেই হবে। তো মাইনর নির্ণয় করতে হলে কি হয়ে যাবে, 32 m32 নির্ণয় করতে হবে। তাহলে 3 মানে হচ্ছে থার্ড রো, এই দেখো এই থার্ড রো বাদ, এবং 2 হচ্ছে সেকেন্ড কলম, তাহলে এই সেকেন্ড কলম বাদ। এরপরে বাকি যে সাবম্যাট্রিক্সটা থাকলো তার ডিটারমিনেন্ট, তার মানে 3 - 4 2 6। তো এটাকে আমরা m32 নির্ণয় করলাম। এবার কোফ্যাক্টর নির্ণয় করার সময় কি হবে, -1 ^ 3 + 2, তার মানে 3 + 2 করলে কি হয়ে যায় -1 ^ 5, যেটা একটা কি বেজোড় পাওয়ার। তো বেজোড় সূচক থাকলে কি হয়ে যাবে, মাইনাসটা মাইনাস থেকে যাবে, তাহলে -1, তাহলে এই -m32 = -26। দেখো m32 এর মান পেয়েছি 26, C32 এর মান পেয়েছি -26। পার্থক্য কিন্তু এখানেই, কোফ্যাক্টর এবং মাইনরের মধ্যে পার্থক্য এখানেই, সাইনের পার্থক্য আসে। এবং সব ক্ষেত্রে না, শুধুমাত্র বেজোরের ক্ষেত্রে, বেজোড় পাওয়ারের ক্ষেত্রে যেটা যোগ করলে -1 মানে যে আমাদের পজিশনটা আছে তার যোগফল যদি বেজোড় হয় তাহলে মাইনর এবং কোফ্যাক্টরের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি হয়, বাট জোড় হইলে তাদের যোগফল তাহলে আর পার্থক্য হয় না। তো মাইনর এবং কোফ্যাক্টরটা বোঝা গেছে কিনা? জি স্যার। ওকে, আমরা মাইনর এবং কোফ্যাক্টরটা দেখলাম, ডিটারমিনেন্টের সিম্পল নিয়মটাও দেখলাম। আমরা এবার যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কোফ্যাক্টর এক্সপ্যানশন অ্যালং ফার্স্ট রো। এই যে মানে কোফ্যাক্টর এক্সপ্যানশন অ্যালং ফার্স্ট রো, তাহলে আমরা একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করার কয়েকটা পদ্ধতি শিখবো। প্রথম যে পদ্ধতিটা শিখবো সেটা হচ্ছে আমরা কোফ্যাক্টরের মাধ্যমে ডিটারমিনেন্ট নির্ণয় করার পদ্ধতি, এবং সেটাকে কি ফার্স্ট রোকে কনসিডার করে। আমরা জানি যে রো অপারেশন আমরা করেছি, এবার শুধুমাত্র ফার্স্ট রোকেই অপারেশন করব, সেই অনুসারে করে কোফ্যাক্টর এক্সপ্যানশন করে আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করব। এবং আমরা কোফ্যাক্টর কথাটা অলরেডি জানি, কিভাবে করব সেটা আমরা এখন দেখি একটু। ফাইন্ড দ্য ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স A = একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে বাই কোফ্যাক্টর এক্সপ্যানশন। যদি বলে দেওয়া থাকে যে এটাকে কোফ্যাক্টর এক্সপ্যানশনের মাধ্যমে নির্ণয় করো, তাহলে কোফ্যাক্টর এক্সপ্যানশনের মাধ্যমে করতে হবে। কিন্তু যদি কোনো পদ্ধতির নাম কথা না বলে দেয় তাহলে তোমরা যে কোনো পদ্ধতি আমরা যতগুলো শিখবো করতে পারবা। যদি বলে দেওয়া যে এইটার মাধ্যমে করো তাহলে সেটার মাধ্যমে করতে হবে। তো যেহেতু আমাদের বলে দিয়েছে কোফ্যাক্টর এক্সপ্যানশনের মাধ্যমে করতে হবে, ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। তো ডিটারমিনেন্ট নির্ণয় করার প্রথম কাজই হচ্ছে যে গেট এ লেখা এবং থার্ড ব্র্যাকেটটাকে সরাইয়া ডিটারমিনেন্টের চিহ্ন, যেটাকে মড চিহ্ন, সেটা আমরা লিখে নিয়ে নিলাম। ম্যাট্রিক্সকে আমরা ডিটারমিনেন্ট নির্ণয় পদ্ধতিতে নিয়ে আসলাম। তো দেখো এখানে কিন্তু আমি একটা কথা আবারও বলতেছি যে ম্যাট্রিক্সে কিন্তু কখনো মান নির্ণয় করা যায় না, কিন্তু ডিটারমিনেন্টে কিন্তু মান আছে। এটা কিন্তু একটা বড় দুটার মধ্যে পার্থক্য। ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, কিন্তু ডিটারমিনেন্টের মান নির্ণয় করা যায়। এই জিনিসটা বেসিক হিসাবে কিন্তু তোমাদের জেনে রাখতে হবে সবসময়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ ম্যাট্রিক্সের চিহ্ন জায়গায় এই সাইনটাই বা এই মড চিহ্ন দিয়ে রাখে, তাহলে এটা অনেক বড় একটা ভুল। কারণ একটা জিনিসের মান নির্ণয় করা যায় না, আর একটা জিনিসের মান নির্ণয় করা যায়। এখন তুমি যদি মান নির্ণয় করা যায় না যেখানে, সেটাকে যদি ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে বলো যে করতে থাকো, তাহলে তো তোমার সেটা হয় নাই। তার মানে এই জিনিসটা খেয়াল রাখো। ওকে, আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করব অ্যালং দ্য কোফ্যাক্টর এক্সপ্যানশন, মানে ফার্স্ট রো এর যে কোফ্যাক্টর এক্সপ্যানশন আছে সেই মাধ্যমে।
তার মানে আমরা কোফ্যাক্টর এক্সপেনশন পদ্ধতিটাই অবলম্বন করব, এবং সেটা হবে যে শুধুমাত্র ফার্স্ট রো এর কোফ্যাক্টর এক্সপেনশনটা অবলম্বন করব। তো এখানে একটা সূত্র আছে, এই যে ডিটারমিনেন্ট অফ এ is equal to ai1 ci1 plus ai2 into ci2 plus ডট 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 এরকম আছে। তার মানে আই মানে হচ্ছে আই রোটা ঠিক থাকবে, কলমে যা চেঞ্জটা আসবে। দেখো এখানে কি করা হয়েছে, এ আই ওয়ান তার মানে হচ্ছে কি ফার্স্ট রো এর আই মানে হচ্ছে যদি ওয়ান হয় তাহলে প্রথম, যেহেতু ফার্স্ট রোকে এখানে বলা হয়েছে কোফ্যাক্টর এক্সপানশন অ্যালং দ্য আই থ্রো, আমরা তো অ্যালং দ্য আই থ্রো নির্ণয় করবো না, অ্যালং দ্য ফার্স্ট রো করতেছি। তাহলে এখানে আই এর জায়গায় কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। তাহলে হয়ে যাবে কি এ ওয়ান ওয়ান ইন্টু সি ওয়ান ওয়ান প্লাস এ ওয়ান টু সি ওয়ান টু প্লাস যদি এ ওয়ান থ্রি থাকে সি ওয়ান থ্রি, তিনটাই আমরা ধরে নিলাম। তো প্রথমে এ ওয়ান ওয়ান পজিশনে যেটা আছে সেটা আমরা লিখবো। তো খেয়াল করে দেখো, এ ওয়ান ওয়ান পজিশনে আমার এখানে কি আছে, থ্রি আছে, তাই না? তারপরে এ ওয়ান টু পজিশনে আছে ওয়ান, আর এ ওয়ান থ্রি পজিশনে আছে আমার জিরো। এই তিনটা আমরা লিখবো। তাহলে প্রথম কথা হচ্ছে এ ওয়ান ওয়ান, তার মানে থ্রি লিখলাম। এরপরে যেটা আছে হচ্ছে সি ওয়ান ওয়ান, তার মানে কোফ্যাক্টর, মানে সি ওয়ান ওয়ান পজিশনের কোফ্যাক্টরটা লিখতে হবে। তো সি ওয়ান ওয়ান পজিশন তার মানে কোফ্যাক্টর অফ ওয়ান ওয়ান পজিশনে, তার মানে ফার্স্ট রো ফার্স্ট কলম বাদ বাকি যে ম্যাট্রিক্সটা থাকবে তার কোফ্যাক্টরটা হবে। তো বাকি যে যেটা থাকে সেটা কি থাকে, মাইনাস ফোর, থ্রি, ফোর আর মাইনাস টু, এটাই তো থাকে, তাই না? এখানে অনুসারে সেটা লিখেছি। এবং এখানে একটা জিনিস কিন্তু উজ্জ্বল রয়ে গেছে, যেহেতু কোফ্যাক্টর, কোফ্যাক্টর মানে কি এখানে দিতে হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান। আমি তো বলেছি যে কোফ্যাক্টর মানে হচ্ছে এম, এম এর সাথে পার্থক্য হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই প্লাস জে, তো সেটা লিখতে হবে। তাহলে থ্রি ইন্টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, তারপরে ওয়ান ওয়ান ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ দিয়ে যে এলিমেন্ট আছে সেটা লিখলাম। তারপরে সেকেন্ড পজিশনে আছে কি, এ ওয়ান টু পজিশনে আছে ওয়ান, এটা লিখবো, সেটা হচ্ছে ওয়ান লিখলাম। এই মাইনাসটা কিভাবে আসলো সেটা আমি একটু দেখাচ্ছি। এই ওয়ান লিখলাম। এরপরে যেহেতু ওয়ান টু পজিশনে, তাহলে ওয়ান টু পজিশন মানে হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলম বাদ যাবে, এই যে ফার্স্ট রো এই সেকেন্ড কলম বাদ যাবে, তাহলে বাকি থাকে মাইনাস টু থ্রি, এই যে মাইনাস টু থ্রি আর ফাইভ মাইনাস টু, সেটা লিখলাম। এবং সাথে গুণটা হবে কি, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস টু, দ্যাট মিনস মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি, হুইচ ইজ কি মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি হয়ে গেলে কি হয়ে যাবে, মাইনাস ওয়ানই থাকবে। তাহলে যার কারণে এই যে এই মাইনাসটা চলে আসছে। সূত্র মতে কিন্তু এখানে প্লাস ছিল, এই যে এখানে প্লাস ছিল, বাট এখানে মাইনাস কেন হয়েছে, কোফ্যাক্টর এক্সপেনশনের জন্য একটা প্লাস একটা মাইনাস আমরা জানি যে এইটা প্রথমটা প্লাস হলে পরেরটা মাইনাস, তারপরটা আবার প্লাস, তারপর যদি আবার একটা থাকতো সেটা মাইনাস হইতো। এটাই তো কোফ্যাক্টর এক্সপেনশন। কারণ মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে মাইনাস, মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু হচ্ছে প্লাস, মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি হচ্ছে মাইনাস, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর হচ্ছে প্লাস। তার মানে একটার পর একটা, একটা প্লাস একটা মাইনাস এইভাবে আসতেছে। তো সেই হিসাবে এইটা প্লাস যেহেতু পাইছি, পরেরটা মাইনাস সেহেতু পাই মাইনাস। তারপর সিমিলারলি এখানে পরের পজিশন হচ্ছে আমার যেহেতু থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স, তাহলে এ ওয়ান থ্রি সি ওয়ান থ্রি, তাহলে এ ওয়ান থ্রি মানে হচ্ছে কি, এ ওয়ান থ্রি পজিশনে আমাদের আছে জিরো, তো জিরো এই যে প্লাস জিরো, তাহলে মানে ওয়ান থ্রি মানে ফার্স্ট রো থার্ড কলম বাদ, এই যে ফার্স্ট রোতে আছে এইটা, এটা হচ্ছে থার্ড কলম বাদ, বাকি যে এলিমেন্ট গুলো থাকবে মাইনাস টু মাইনাস ফোর ফাইভ ফোর, এই যে মাইনাস টু মাইনাস ফোর ফাইভ ফোর, এটা লিখলাম। এবার আমাদের ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। তো এটা নিয়ে জানা আছে এডি ইন্টু মাইনাস বিসি, তো সেই হিসাবে করলে আমরা ডিটারমিনেন্টের মান পাচ্ছি মাইনাস ওয়ান। তো এইভাবে আমরা কোফ্যাক্টর এক্সপানশন অ্যালং দ্য ফার্স্ট রো, এইভাবে করে আমরা আমরা মানে ডিটারমিনেন্ট নির্ণয় করতে পারি, যে এই যে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মাইনাস ওয়ান বের করলাম। এই পদ্ধতিটা হচ্ছে কোফ্যাক্টর এক্সপানশন অ্যালং দ্য ফার্স্ট রো। এবং এর জন্য যে সূত্রটা আছে, এই যে এখানে একটা বেসিক সূত্র দেওয়া আছে, কোফ্যাক্টর এক্সপানশন অ্যালং দ্য আইথ রো। আইথ রো মানে হচ্ছে এখানে আইতম রো এর জন্য, তো মানে আইতম তো নয়, আমাদের এখানে বলাই আছে ফার্স্ট রো, তার মানে আই এর পজিশনে আমরা দিব ফার্স্ট ওয়ান। তাহলে এখানে ওইটার সূত্র জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছিল। ওকে,
তো এভাবে করে আমরা কোফ্যাক্টর এক্সপেনশন অ্যালং দ্য ফার্স্ট রোতে আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করতে পারি। তো এই ডিটারমিনেন্ট নির্ণয় করার পদ্ধতিটা তোমরা আগেও করেছো, বাট সেখানে দেখা যায় যে একটা প্লাস একটা মাইনাস অটোমেটিক লেখা হইতো, যে আমরা জানি যে আমরা ধরে নিই যে একটা প্লাস একটা মাইনাস, অথবা এটাকে গুণ করার সময় একটু উল্টাভাবে গুণ করতে হবে ডিটারমিনেন্ট নির্ণয় করার সময়, এরকম ছিল। বাট আসল যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে পদ্ধতিতে করতাম ডিটারমিনেন্ট নির্ণয়ের ছোট ক্লাস বলতে, যেটা আমরা ইন্টারমিডিয়েট লেভেল বা তোমরা যদি আগে শিখে আসো, সেক্ষেত্রে আমরা যে পদ্ধতিটা শিখে আসছি সেটা ছিল এইটাই, কোফ্যাক্টর এক্সপেনশন অ্যালং দ্য ফার্স্ট রো। বাট আমাদের কিন্তু ওখানে ওইভাবে বিস্তারিত ছিল না। তো এটা হচ্ছে আমাদের কোফ্যাক্টর মাধ্যমে আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করতে পারি। আমরা আরো পদ্ধতি দেখব। তো এই প্রথম পদ্ধতিটা বোঝা গেছে কিনা? কারো যদি কোনো সমস্যা থেকে থাকে বলো, এই কোফ্যাক্টর এক্সপেনশনের মাধ্যমে ডিটারমিনেন্ট নির্ণয় করায়। ওকে, আমরা আমরা এবারে সেকেন্ড পদ্ধতিটা দেখব। এটা একটা টেকনিক দেখব। এই টেকনিক ফর ইভালুয়েটিং 2x3 অথবা 3x3 ডিটারমিনেন্ট নির্ণয় করার পদ্ধতি। আমরা চাইলে আমরা একটা সংক্ষিপ্ত পদ্ধতি দেখতে পারি। এটা আমি রিকমেন্ডেশন করব না, আমরা দুইটা পদ্ধতি দেখব। এটা একটা টেকনিক, কেউ যদি চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো। এটা সংক্ষিপ্ত নিয়ম যে এটা এইভাবেও করা যায়, যে ডিটারমিনেন্ট 3/3, যেমন 2/2 ম্যাট্রিক্সের জন্য যে পদ্ধতিটা ছিল আড়াআড়ি গুণের মাধ্যমে, সেই আড়াআড়ি গুণের মাধ্যমে এটা আমরা গুণ করে এইভাবে লিখতে পারি, যেমন 3 × 2 - 4 × 1, সেই পদ্ধতিটা এটা হচ্ছে। আর 3/3 মাধ্যমে করা যায়। তো এই ম্যাট্রিক্সটাকে একই ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট নির্ণয় করতেছি, যেহেতু একই ডিটারমিনেন্টটাকে পরপর দুইবার লিখবো, এবং শেষের যে অংশটা আছে, থার্ড যে কলামটা আছে, এটা লিখবো না। এই যে এক পুরো ডিটারমিনেন্টটা লিখছি, তারপরে ফার্স্ট কলম আর সেকেন্ড কলমটা লিখছি, লিখে তারপর আড়াআড়ি গুণ করতে হবে। দেখো আড়াআড়ি গুণ করা হচ্ছে পুরো যতটিতে আছে, এই যে 1 × 5 × 9 গুণ করছি, তারপর 2 × 6 × 7 গুণ করছি প্লাস, তারপরে 3 × -4 × -8 গুণ করেছি, এই যে তিনটা গুণ করে যোগ করছি, তারপরে সূত্র মাত্র হবে মাইনাস, তারপরে আবার ব্যাক সাইড পিছন থেকে আসবে। এবার 3 × 5 × 7 গুণ করে 105, তারপর 1 × 6 × -8 গুণ করে -48 যোগ আছে মাঝখানে, এবং তারপরে 2 × -4 × 9 এটা করলেও যেটা আসবে সেটা -72, যেহেতু মাইনাস আসছে কারণ হচ্ছে যে ভিতরে একটা মাইনাস রয়ে গেছে সেজন্য। বাট সূত্রে কিন্তু এইগুলাও যেমন প্লাস আছে, এগুলো প্লাস আছে। তো এভাবেও করা যায়। আমি এটা করবো না, রিকমেন্ড করবো না, কারণ যেহেতু এটা একটা সংক্ষিপ্ত পদ্ধতি, এটা কোনো পদ্ধতি না, এটা একটা টেকনিক। তো এই পদ্ধতিটা সংক্ষিপ্ত, যেটাকে আমরা একটা ডিটারমিনেন্টকে আবার সাথে লিখা আড়াআড়ি গুণ করে আমরা লিখতে পারি, করতে পারি। তো যাই হোক, এটা আমি জানবো না। আমি আমাদের নেক্সট যে পদ্ধতিটা আছে, এটা আমার হচ্ছে মেইন উদ্দেশ্য বা মেইন নিয়ম, যেটাকে আমরা অবলম্বন করে আমরা করতে পারি যত বড়। আমরা এই যে দুইটা পদ্ধতি দেখে আসলাম, কোফ্যাক্টর এক্সপেনশন অ্যালং ফার্স্ট রো, আর একটা দেখলাম যে টেকনিক, এর মধ্যে কিন্তু সর্বোচ্চ 3/3 ম্যাট্রিক্স পর্যন্তই ইজিলি করা যায়। এরপরে যদি 4/4 ম্যাট্রিক্স হয়, 5/5 ম্যাট্রিক্স হয়, তাহলে কিভাবে করব? তাহলে আমাদের যে পদ্ধতিটা আগে ছিল, সেই পদ্ধতি, যে পদ্ধতি নিয়ে আমরা প্রথমেই শুরু করেছিলাম, সেই পদ্ধতিটাকে আমরা অবলম্বন করব। সেই পদ্ধতিটা কি? আমরা যে রো রিডাকশন বা রো যে ফর্মুলা আমরা দেখেছি, রো রিডাকশন বা আমাদের যে পদ্ধতি করেছি আমরা রো রিডাকশন ফর্মুলা, যেটা করেছি ইউজিং রো রিডাকশন ফর্মুলা টু ইভালুয়েট এ ডিটারমিনেন্ট। আমরা এতক্ষণ পূর্বের যে লেসনে যদি ফিরে যাই, আমরা যে পদ্ধতিটা আমরা শিখেছি সেই পদ্ধতির অবলম্বনেই আমরা করব, যে রো এসিলন ফর্ম বা রেডিউস রো এসিলন ফর্ম যেটা শিখে আসছিলাম, সেই রো এসিলন ফর্মের মাধ্যমেই আমরা ডিটারমিনেন্টও নির্ণয় করতে পারি। সেটা আমরা এবার দেখব। ওকে, এইভাবে ডিটারমিনেন্ট অফ এ হোয়ার, এখানে একটা 3/3 ম্যাট্রিক্স আছে, এটাকে আমরা ইউজিং রো রিডাকশন ফর্মুলা, এটাকে রো রিডাকশন বলতেছি যেহেতু ডিটারমিনেন্টের জন্য আমরা রো রিডাকশন ফর্মুলাই বলি, আর ম্যাট্রিক্সের জন্য আমরা যেটা তো বলি রো এসিলন ফর্ম বা রেডিউস রো এসিলন ফর্ম বলি আমরা।
তো একই জিনিস, নাম দুইটা, রো রিডাকশন ফর্মুলা। তো আমরা কিভাবে করব, আগের মতোই প্রথম কাজ হচ্ছে ডিটারমিনেন্টে নিয়ে যাওয়া ম্যাট্রিক্সটাকে, এর পরের কাজ হচ্ছে লিডিং অন বের করা। দেখো ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট কি আছে, আমাদের শূন্য আছে। আমি বলেছি যে ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট যদি শূন্য থাকে বা এরকম যদি থাকে শূন্য থাকে, তাহলে কি করতে হয়, রো ইন্টারচেঞ্জ করতে হয়। তো এই ক্ষেত্রে দেখো সেকেন্ড রো এ তো 3 আছে বা থার্ড রোতে 2 আছে, তো এই 3টা এই সেকেন্ড রোটা যদি ইন্টারচেঞ্জ করি তাহলে আমরা একটা লিডিং অন পাবো। ইন্টারচেঞ্জ করি, the first and second row of A were interchanged, তো এবং সেক্ষেত্রে কি একটা মাইনাস দিতে হবে। আমি এই কথাটা আগেও বলেছিলাম যে ম্যাট্রিক্সের সময় রো ইন্টারচেঞ্জ করলে কোনো কিছু দিতে হয় না, কিন্তু নির্ণায়কের সময় একটা রো যখন ইন্টারচেঞ্জ হবে তখনই একটা মাইনাস দিতে হবে। আমরা ম্যাট্রিক্সের সময় আমরা ফার্স্ট রোকে লাস্ট রো, লাস্ট রোকে ফার্স্ট রো ইজিলি করে যেতে পারতাম, কিন্তু নির্ণায়ক নির্ণয় করার সময় বা ডিটারমিনেন্ট নির্ণয় করার সময় এভাবে কিন্তু ডাইরেক্ট যায় না। ফার্স্ট রোকে প্রথমে সেকেন্ড রোতে নিতে হবে, সেকেন্ড রোকে ফার্স্ট রোতে নিতে হবে, তারপর সেকেন্ড রোকে আবার থার্ড রোতে নিতে হবে, থার্ড রোকে আবার সেকেন্ড রোতে নিতে হবে। তার মাধ্যমে কিন্তু আমাদের রো ইন্টারচেঞ্জ হয়। তো আমরা সিঙ্গেলি একটা ইন্টারচেঞ্জ করলে একটা মাইনাস দিতে হবে, দুইবার ইন্টারচেঞ্জ করলে দুইটা মাইনাস দিতে হবে। যেহেতু আমরা একটা ইন্টারচেঞ্জ করব তো একটা মাইনাস দিতে হবে, এবং এটা কেন দিয়েছি সেটা হচ্ছে, এটা হচ্ছে ডিটারমিনেন্ট, যেহেতু মান নির্ণয় করা যায় সো এই মাইনাসটা আমাদের দিতে হবে। সো আমরা ইন্টারচেঞ্জ করলাম, এবার আমরা 3 পাইলাম। এবার লিডিং অন বানাইতে হবে। লিডিং অন বানানোর জন্য আমরা কি করেছিলাম, আগের পদ্ধতি ছিল গুণ অথবা ভাগ করতে হবে। এবার আর গুণ অথবা ভাগ করলে হবে না, কারণ এই 3 তো এখন মূল্য আছে, আগের 3 এর মূল্য ছিল না, ভাগ করে দিলেই হয়তো সবাইরই দিয়েছি, সো সেই হিসাবেই ছিল না। কিন্তু এবার যে কাজটা করতে হবে, কমন নিতে হবে। এবার লিডিং অন বানাইতে হলে সেই জিনিসটাকে কমন নিয়ে বাইরে লিখতে হবে, যেহেতু মান নির্ণয়ের পদ্ধতি এটা। সো এই 3 যেহেতু 1 বানাইতে হবে, তাহলে পুরো রো থেকে আমাদের 3 কমন নিতে হবে। এই যে দেখো 3 কমন নিলে এটা 1 হয়ে গেছে। তাহলে লিডিং ওয়ান পাওয়ার জন্য ডিটারমিনেন্টের জন্য আমরা কি করতেছি, কমন নিয়ে করতেছি। কিন্তু লিডিং ওয়ান পাওয়ার জন্য আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যে পদ্ধতিটা করতাম সেটা আমরা কি করতাম, ভাগ অথবা গুণ করতাম, কিন্তু ডিটারমিনেন্টের জন্য আমরা সেটাকে কমন নিয়ে করব। পার্থক্য এখানে, রো ইন্টারচেঞ্জ বা কলাম ইন্টারচেঞ্জ করার জন্য ম্যাট্রিক্সের জন্য কোনো কিছু পরিবর্তন হতো না, কিন্তু ডিটারমিনেন্টের জন্য একটা রো এর পজিশন একটা চেঞ্জ করতে হলে ফার্স্ট কে সেকেন্ড, সেকেন্ড কে ফার্স্ট, এইটুকু করতে হলে একটা মাইনাস দিতে হবে। তো সেই হিসাবে মাইনাস এইটা রইলো এবং 3 রইলো, এখানে 1 হয়ে গেল। এবার লিডিং ওয়ানের নিচে 0 বানাইতে হবে আগের মতো, যেহেতু 0 আছে একটা, পরে 2 আছে, এই 2 কে 0 বানানোর পদ্ধতি আগের মতোই রয়ে গেছে, যে ফার্স্ট এই যে লিডিং ওয়ান যেখানে আছে এর সাথে কম্পেয়ার করব, তারপর যোগ বিয়োগ করব। যেহেতু 2 আছে তাহলে অবশ্যই -2 দ্বারা গুণ করব, দ্বারা গুণ করে যোগ করবো, যে -2 টাইম দ্য ফার্স্ট রো ওয়াজ অ্যাডেড টু দ্য থার্ড রো। তো এখন 0 হয়ে গেছে, 10 হয়ে গেছে, -5 চেঞ্জ হয়ে গেছে আগের মতোই। তো লিডিং ওয়ান বানানোর জন্য কিন্তু আমাদের ডিটারমিনেন্টে পার্থক্য আসছে, সেটা হচ্ছে কি, এটা কমন নিয়ে করতে হবে। বাট 0 বানানোর, যে লিডিং ওয়ানের নিচে 0 বানানোর যে পদ্ধতি, সেখানে কিন্তু কোনো মানে পার্থক্য আসে নাই, সেখানে আমাদের আগের পদ্ধতি রয়ে গেছে, যেটা আমরা অ্যাপ্লাই করতাম, যে লিডিং ওয়ান যেখানে পাইছি তার নিচে মানে সেইখানে আমরা যোগ বিয়োগ করতাম, সেই যোগ বিয়োগটা ঠিক আছে। ওকে, তো পেলাম লিডিং ওয়ানের নিচে। এবার সেকেন্ড রোতে চলে যাব, ফার্স্ট এলিমেন্ট নিয়ে কাজ নাই, এরপরে দেখো অটোমেটিক এখানে 1 আছে। তো যাই হোক, এরপরে কি করতে, সরি এখানে হচ্ছে 1 আছে, তো এই 1 আছে যেহেতু এটাকে আর কোনো কাজ আমার করা দরকার হচ্ছে না। এর নিচে 10 আছে, এই 10 কে 0 বানাইতে হবে। 10 কে 0 বানাইতে কি করতে হবে, ওই আগের মতোই এই রোটাকে -10 দ্বারা গুণ করে যোগ করতে হবে। এই যে -10 টাইম দ্য সেকেন্ড রো ওয়াজ অ্যাডেড টু দ্য থার্ড রো করলাম, পেয়ে গেলাম লিডিং ওয়ানের নিচে 0। হ্যাঁ, এরপরে থার্ড রো নিয়ে কাজ, -55 আছে, যেহেতু ফার্স্ট দুইটা 0 আছে, -55 তাহলে কমন নিতে হবে, -55 কমন নিলাম, তাহলে আমরা এখানে লিডিং ওয়ান পেয়ে গেলাম। এই যে দেখো লিডিং ওয়ান পেয়ে গেছি, লিডিং ওয়ান নিচে 0, লিডিং ওয়ান নিচে 0, লিডিং ওয়ান নিচে 0। তো এরপরে যে কাজটা আছে, আমরা জানি যে এরকম যদি হয় 0 0 1 থাকে, তাহলে এই 0 0 বাদ এবং 1 এর সাথে যে রোটা আছে সেটাও বাদ, পুরো রোটাই বাদ চলে যায়। এই যে 0 0 1 বাদ, তাহলে থাকে 1 5 0 1। তো 1 5 0 1 গুণ করলে কি হয়, 1 into 1 করলে 1 -0, দ্যাট মিনস 1 থাকে, এই সেই 1টা হলো এইটা। তো আমরা কি করলাম, একটা রোকে রিডাকশন করলাম। এরকম যদি 3/3 এর জন্য কিন্তু আমরা কি করেছি, এই যে 1 তার নিচে দুইটা 0 বানাইছি, তো 0 0 1 হয়েছে, এইটা কি কাটা গেছে, তাহলে কি হয়ে গেছে, একটা আমাদের ছিল 3/3 ডিটারমিনেন্ট ছিল, সেটা কনভার্ট হয়ে কি হয়ে গেছে,
2/2 ডিটারমিনেন্ট হয়ে গেছে। খেয়াল করে দেখো, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। লিডিং ওয়ানের নিচে যদি এরকম জিরো থাকে, যদি 4টা থাকতো তাহলে কি এখানে আরো একটা শূন্য হতো, তখন আরো একটা রো বৃদ্ধি পাইতো, নিচে কলমও বৃদ্ধি পাইতো। তাহলে কিন্তু ওরকম করলে তখন কিন্তু আরেকটা রো রিডাকশন হয়ে যেত। ঠিক আছে, এইভাবে কিন্তু করে কিন্তু আমরা রো এবং কলমকে রিডাকশন করে যদি 4/4 থাকতো, প্রথম কাজটা হয়তো সেটাকে 3/3 তে নিয়ে আসা, এবং সেটা করতে হলে কি পদ্ধতি অবলম্বন করতে হবে আমাদের? রো রিডাকশন ফর্মুলা। এই যে 1 লিডিং ওয়ান বের করা, তার নিচে 0 বানানো, এই প্রথম কাজটুকু হলেই ফার্স্ট রো লিডিং ওয়ান পাইলাম, তার নিচে 0 বানাইলাম, এটা হইলেই কিন্তু আমি একটা রো এবং একটা কলম বাদ দিয়ে দিতে পারি ইজিলি। তুমি খেয়াল করে দেখো, সেকেন্ড লিডিং ওয়ান, থার্ড লিডিং ওয়ান, এটা কিন্তু বানানোর দরকার নেই। যেমন মনে করো এইটুকু যদি থাকতো, এই যে দেখো এইখানে খেয়াল করে দেখো 0 1 আছে এবং তার নিচে 0 আছে, আমি চাইলে এখান থেকেও এটা বাদ দিয়ে দিতে পারতাম, কিন্তু করি নেই, যেহেতু আমরা রো রিডাকশন করতেছি পুরোটা করে দেখাইছি। 3/3 এর জন্য কোনটা সমস্যা হয় না। এই 3/3 ম্যাট্রিক্সের জন্য ডিটারমিনেন্ট নির্ণয় করার পদ্ধতি আমরা অন্যগুলো অবলম্বন করতে পারতাম, কিন্তু 4/4 বা 5/5 যখন আসবে, তখন কি করে রিডাকশন করতে হবে সেই পদ্ধতিটার কথা কিন্তু আমি বলতেছি এখন। যদি এখানে 5/5 থাকতো তখন কি করতাম? এই যে লিডিং ওয়ান বানাইতাম, তার নিচে 4টা 0 বানাইতাম, তাহলে কি করতাম? 4টা থেকে এই 4টা শূন্য সহ 1 আছে, যে 1 এর সাথে যে রোটা আছে বাদ দিয়ে দিতাম। সেকেন্ডলি আবার একটা লিডিং ওয়ান বানাইতাম, তারপর কি করতাম? তার নিচে তখন মানে যেহেতু 5/5 ছিল, আগে ছিল 4টা 0, তো এরপরে থাকবে কয়টা? 3টা 0 থাকবে সেকেন্ড লিডিং ওয়ান, তখন তো ওইটাই ফার্স্ট লিডিং ওয়ান হয়ে যাবে, তো তার নিচে 3টা 0 থাকবে, বাদ গেল। তারপরে তাহলে ওই 3টা 0 সহ 1 এর যে রোটা আছে বাদ চলে যাবে। এরপরে আসবে 2টা 0, একটা লিডিং ওয়ান, তাহলে সেটাও বাদ। এরপরে সেই 2টা লিডিং ওয়ান, সরি এইটাই তো আসতে হলো, মানে একটা লিডিং ওয়ান তার নিচে যদি 2টা 0 থাকে, এইটুক পর্যন্ত আসলে, তার মানে আসলে কিন্তু আমরা ইজিলি একটা 2/2 ম্যাট্রিক্স বের করে নিতে, বা 2/2 ডিটারমিনেন্ট নির্ণয় করার পদ্ধতি যেটা জানি আমরা, এডি মাইনাস বিসি, ওই পদ্ধতি আমরা অবলম্বন করতে পারবো। তো এই ম্যাথটা ইজি ছিল। এর পরের ম্যাথটা আমি একটু তোমাদের দেখাচ্ছি, সেই ম্যাথটা থেকে তোমরা ব্যাপারটা ক্লিয়ার হবে। খেয়াল করে দেখো, 2 নাম্বারটা ইভালুয়েট বলা হয়েছে, এইটা কি একটা? এটা একটা 4/4 ম্যাট্রিক্স, তাই না? যেহেতু ডিটারমিনেন্ট নির্ণয় করবো, অবশ্যই সেটাকে আমাদের মানে স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। ডিটারমিনেন্ট হওয়ার জন্য একটা কন্ডিশন হচ্ছে ম্যাট্রিক্সটা অবশ্যই স্কয়ার হতে হবে। ওকে, এটা ডিটারমিনেন্ট নির্ণয় করার যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা একটু খেয়াল করে দেখো। এখানে যে পদ্ধতি অবলম্বন করছে, এই পদ্ধতিতে আমরা অবলম্বন করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম, যেমন মনে করো এই যে লিডিং ওয়ান আছে 3, এই 3, সরি লিডিং ওয়ান না, এই যে 3 আছে, এই 3 কে কি করব আমরা? 1 বানাবো। কি করতে হবে? 3 কমন নিতে হবে, তাহলে 3 কমন নিয়ে বাইরে লিখবো, তাহলে কি হয়ে যাবে? এই এলিমেন্টটা 1 হয়ে যাবে, তাই না? এর পরবর্তীতে এখানে যা চেঞ্জ আসে তা আসবে, সমস্যা নাই। এর পরের নিচে যে 3টা এলিমেন্ট আছে, এই অনুসারে যোগ বিয়োগ করে আমাদের যে পদ্ধতি ছিল, সেই পদ্ধতি অনুসারে আমরা কি করব? সেটাকে নিচে 3টা এলিমেন্টকে 0 বানাবো। ঠিক আছে, নিচে 3টা এলিমেন্টকে 0 বানাবো, তাহলে লিডিং ওয়ান পাবো, তার নিচে 3টা এলিমেন্ট 0 বানাবো, তাহলে কি হয়ে যাবে? খেয়াল করে দেখো, এখানে 4/4 ম্যাট্রিক্স ছিল, চেঞ্জ হয়ে যায়, কি হয়েছে? এটা একটা 3/3 ম্যাট্রিক্স হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখো 3/3 ম্যাট্রিক্স হয়ে গেছে। সিমিলারলি হ্যাঁ, সিমিলারলি এখন দেখো 3/3 ম্যাট্রিক্স হয়ে গেছে। আবার এখানে কি করা আছে? -1 আছে, হ্যাঁ, -1 কে +1 বানাবা, +1 বানাইয়া তার নিচে 2টা 0 বানাবা। এই যে মাইনাসটা আবার বাইরে নিয়ে গেছে, মাইনাসটা এই -1 বাইরে নিয়ে গেছে, তারপর কি হয়ে যাবে? 1 0, তখন আবার এইটা বাদ, তখন এই 3 3 9 3 9 3 থাকবে, এই যে 3 3 9 3 থাকবে। এখানে কিন্তু শর্টকাটে করছে, বাট ফুল ম্যাথটা করলে কিন্তু তোমরা বুঝবে যে এইরকম 4/4 ম্যাট্রিক্স বা 5/5 ম্যাট্রিক্স, এটাকে কিন্তু কোফ্যাক্টর এক্সপেনশনের মাধ্যমে করা যায় না, বা ওই টেকনিকের মাধ্যমে করা যায় না। এটাকে একটা পদ্ধতির মাধ্যমেই করা যায়, সেটা হচ্ছে আমরা যেটা করতেছি রো রিডাকশন। তো আমাদের রো রিডাকশনের মেইন কথাটা খুব বোঝা গেছে কিনা? ওকে, আমাদের এই যে ম্যাথটা আছে, সেই সিমিলার ম্যাথটাই কিন্তু আমি তোমাদের অ্যাসাইনমেন্টেও দিব, কারণ এটা কিন্তু যে পদ্ধতিতে করা আছে, আমরা কিন্তু
পুরোপুরি শর্টকাটে করা আছে, তোমাদের অ্যাসাইনমেন্টেও এটাও আমি ইনক্লুড করে দিতে পারি, বা এই টাইপের 4x4 ম্যাট্রিক্স আমি দিয়ে বলতে পারি যে ডিটারমিনেন্ট নির্ণয় করো। তো তখন চাইলে তোমাদের আগের যে পদ্ধতি ছিল সেগুলো অবলম্বন করে কিন্তু তোমরা করতে পারবে না, শুধুমাত্র এই পদ্ধতি তোমাদের একমাত্র ভরসা। বাট 3x3 ম্যাট্রিক্স থাকলে ইজিলি যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করা যায়। বাট 4x4 বা 5x5 থাকলে এইভাবে রো এবং কলম রিডাকশন করতে করতে যখন 2x2 চলে আসবে তখনই যায় আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করতে পারবো। তো আশা করি তোমরা ম্যাথ যখন করবে অ্যাসাইনমেন্ট পাবে তখন বুঝতে পারবে ব্যাপারটা। আর এরপরে যে জিনিসটা আছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, আমরা ইনভার্স ম্যাট্রিক্স এর কথা বলেছি। ইনভার্স ম্যাট্রিক্স শিখতে হলে আমাদের মেইনলি আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিভাবে বের করতে হয় সেটা আমার সংজ্ঞা দেওয়া আছে। ইফ A is any n cross n matrix, that means which is a square matrix, and Cij is the cofactor of Aij. আমরা জানি যে Cij একটা নতুন ম্যাট্রিক্স পাবো, Cij হচ্ছে কোফ্যাক্টর অফ Aij, আমরা জানি কোফ্যাক্টরকে C দ্বারা প্রকাশ করা হয়। দেন দ্য ম্যাট্রিক্স, দ্যাট মিন্স আমরা A যে একটা ম্যাট্রিক্স ছিল সেই ম্যাট্রিক্সটাকে আমরা যদি কোফ্যাক্টর ম্যাট্রিক্স মানে প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর নির্ণয় করে নতুন আরেকটা ম্যাট্রিক্স নির্ণয় করি বা নতুন একটা ম্যাট্রিক্স গঠন করি, তাহলে ইজ কল্ড দ্য ম্যাট্রিক্স অফ কোফ্যাক্টর ফর্ম অফ এ। তাহলে আমাদের একটা ম্যাট্রিক্সকে আমরা কোফ্যাক্টর ফর্মে নিতে পারি। কোফ্যাক্টর ফর্মে কিভাবে নিব? প্রত্যেকটা পজিশনের কোফ্যাক্টর নির্ণয় করব, কোফ্যাক্টর নির্ণয় করে নতুন যে ম্যাট্রিক্স পাবো সেই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের cofactor form of A. The transpose of this matrix is called the adjoint of A and denoted by ADG A. তার মানে এই যে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স পাবো তার যখন ট্রান্সপোজ করা হবে, ট্রান্সপোজ মানে কি? ট্রান্সপোজের কথা প্রথমেই বলেছি যে রো কলম হয়ে যাবে, কলম রো হয়ে যাবে, সেইটা যখন করা হবে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো এইটাই পদ্ধতি। প্রথমে হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা পজিশনের কোফ্যাক্টর নির্ণয় করব এবং সেই কোফ্যাক্টর নিয়ে নতুন একটা ম্যাট্রিক্স গঠন করব। সেই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা কোফ্যাক্টর ফর্ম অফ দ্য, আগের যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল সেই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ফর্ম। সেই কোফ্যাক্টর ফর্মকে যখন ট্রান্সপোজ করা হবে নতুন যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ দ্য ফার্স্ট ম্যাট্রিক্স, যেটা দেওয়া থাকে এই ম্যাট্রিক্স যদি থাকে। তো এখানে কিন্তু আমি প্রথম ক্লাস মানে আজকে প্রথমে যে বলে আসছি সেইগুলো কিন্তু সব চলে আসছে এখানে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তখন। লেট একটা ম্যাট্রিক্স আছে, বলা হয়েছে যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করো, বলে দেওয়া হবে যে একটা ম্যাট্রিক্স এটা অ্যাডজয়েন্ট নির্ণয় করো, কিভাবে করবা? হ্যাঁ, তো আমরা কোফ্যাক্টর নির্ণয় করার পদ্ধতি অলরেডি জানি, আমি কোফ্যাক্টর নির্ণয় করার পদ্ধতি আর বললাম না। আর কোফ্যাক্টর নির্ণয়ের পদ্ধতি কিভাবে নির্ণয় করবা সেটা সম্পর্কে আমি হাতে কলমে একটা আমার ভিডিও আছে, ওটা আমি দিয়ে দেবো। সো তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে তখন আরো বেশি, যেহেতু একটা তো আমি দেখাইছি কোফ্যাক্টর এক্সপেনশন, বাট তারপরও আরো ভাঙায় ভাঙায় আমি যদি লাগে আমি সেটা আমি করা আছে আমার, সেই ভিডিওটাও আমি তোমাদের দিয়ে দেবো। যেমন আগের ক্লাসের জন্য আমি একটা দিয়েছিলাম, তো এটার জন্য আমি একটা দিয়ে দিব যেটা আমি হাতে কলমে করছি। অথবা তোমাদের যদি এখন খাতা কলমে ক্লাস হতো বা হোয়াইট বোর্ডে ক্লাস হতো, আমার এই সমস্যাটা পড়তে হতো না যে এখানে করে দেওয়া আছে সেটা কিভাবে হয়েছে। তো যাই হোক, আমার করা আছে, আমি সেটা তোমাদের দিব, সমস্যা নাই। জাস্ট তোমাদের কোফ্যাক্টরটা কিভাবে নির্ণয় করতে হবে, প্রত্যেকটা পজিশনের কোফ্যাক্টর এই যে নির্ণয় করা হয়েছে, যেমন C11 পজিশন, তার মানে ফার্স্ট কলম সরি ফার্স্ট রো ফার্স্ট কলম বাদ দিয়ে যে কোফ্যাক্টরটা এইটা পাওয়া গেছে, তার উপরে সাইনের চিহ্ন নিয়ে যেভাবে কোফ্যাক্টর নির্ণয় করতে হয় সেটা নির্ণয় করা হয়েছে। প্রত্যেকটা পজিশনে C12 C13 C21 C22 C23 C31 C32 C33 এই প্রত্যেকটা পজিশনের জন্য আমরা কোফ্যাক্টর নির্ণয় করব। এই যে প্রত্যেকটা নির্ণয় করছি, এর পরের কাজ হচ্ছে সো দ্য কোফ্যাক্টর ম্যাট্রিক্স ইজ, তাহলে এই প্রত্যেকটা পজিশন ওয়াইজ, এই যেমন C11 দ্যাট মিন্স এই প্রথম পজিশনে বসাই দিলাম, সেকেন্ড পজিশনে 6, থার্ড পজিশনে -16, তারপর সেকেন্ড রো এর ফার্স্ট পজিশনে 4, সেকেন্ড রো এর সেকেন্ড পজিশনে 2, সেকেন্ড রো এর থার্ড পজিশনে 16 বসাই দিয়ে পাইলাম নতুন কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তো এই কোফ্যাক্টর ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট হবে, এটাকে আবার ট্রান্সপোজ করতে হবে। তো ট্রান্সপোজ মানে কি? এই ফার্স্ট রো হয়ে যাবে ফার্স্ট কলাম, তো ফার্স্ট রোতে আছে 12 6 and -16, এটা তখন 12 6 -16 ফার্স্ট কলাম হয়ে গেছে। সেকেন্ড রো ছিল 4 to 16, এটা সেকেন্ড কলাম হয়ে গেছে 4 to 16। 12 -10 16 ছিল থার্ড রো, এটা হয়ে গেছে থার্ড কলাম। তো এভাবে নতুন যে ম্যাট্রিক্সটা পাইলাম এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ। তো এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস কিন্তু অনেক কিছু আছে এবং অনেক মানে এগুলা কিন্তু আমার সামনেও লাগবে এবং অ্যাসাইনমেন্টও পড়বে। সো সেই হিসাবে কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, আর আমি হাতে কলমের যে ভিডিও আছে সেটা তো দিয়ে দিব, আর এই ভিডিওটা তো দিবই। স্যার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আবার একটু যদি রিপিট করতেন। ওকে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স
প্রথম যে কাজটা হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করা। আর কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানতে হবে। যে যে ম্যাট্রিক্সটা লেখা হয়েছে এটা তো আমার দেওয়া নাই, এটা আমার বানাইতে হবে। এবং সেটা বানাইতে হবে কিভাবে? এই যে প্রত্যেকটা পজিশনের কোফ্যাক্টর নির্ণয় করতে হবে, সেইটাকে বলবো আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এবং এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে যখন ট্রান্সপোজ করা হবে, ট্রান্সপোজ মানে কি, রো কলম হয়ে যাবে, কলম রো হয়ে যাবে, তো তখন সেইটাকে যেটা ট্রান্সপোজ করলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেইটাই আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি। ওকে, তোমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট আমি দিব, আর ফার্স্ট অ্যাসাইনমেন্ট তো দেওয়াই আছে। এটা থেকে আজকের ক্লাসে যতটুকু আমি চেষ্টা করেছি মানে বোঝানোর চেষ্টা করেছি, প্লাস আর যদি সমস্যা থাকে সেটাও আমি তো দিব বললাম, কিন্তু অ্যাসাইনমেন্ট আজকেও একটা যাবে। সো সবাই সেই হিসাবে প্রিপারেশন নাও, আর আইডি গুলো দিয়ে দাও। প্রথম অ্যাসাইনমেন্টটা কবে নাগাদ জমা দিতে হবে? ওখানে তো ডেট দেওয়াই আছে, ডেট অনুসারে জমা দিবা, আমি তো এত দেখি নাই। ডিউ ডেট মে 31, মানে এই মাসের শেষ তারিখে দেওয়া আছে ডেট। আর তোমাদের যেহেতু মিড টার্মের আগে সম্ভাবনা নাই যে আমাদের মনে করো যে কি বলে হাতে কলমে ক্লাস হওয়ার, সো সেই হিসাবে অ্যাসাইনমেন্টই তো 3 দেওয়া হবে। এবং আমি সাডেন টেস্টের কথা বলেছি, বা সাডেন টেস্ট অথবা ভাইবা যে কোনো একটা নিব, তো সেটা আমি নেক্সট ক্লাসে হয়তো বা একটা কিছু আলোচনা করব, হয় সাডেন টেস্ট অথবা যেটা বলা হয় যে কি বলে আমি বলছি ভাইবা, সেটা আলোচনা করবো। সো নেক্সট ক্লাসে সবাই যেন উপস্থিত থাকে একটু বলে দিও, যেহেতু নেক্সট ক্লাসে আমি সাডেন টেস্ট নিতে পারি, যে সাডেন টেস্ট দিতে পারবে না তার 12 মার্কস কাটা পুরো। জি স্যার। ওকে, সবাই ভালো থাকো, আইডি গুলো সবাই এখানে দিয়ে দাও, তারপরে লিভ নিতে পারো। স্যার ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।